ভিতরে ঢুকে পড়লো আর ভিতরে হাড়গোড় পড়ে আছে। বাড়িটা ভাঙাচোরা আর বাড়ির অন্ধকারে অদ্ভুত একটা ছায়া দেখা যাচ্ছে। হঠাৎই বাজ পড়লো, আলো ফুটতেই দেখা গেল সেই জিনিসটাকে। তার শরীরটা ইয়ামিন আর নানা বাড়ি, সাথে তার মা বাবা ফয়সাল আর সাম্বাও আছে। হালকা শীত পড়েছে, তাই ইয়ামিনের গ্রামে ঘুরতে খুব ভাল লাগে। সাম্বা আর ইয়ামিন সাথে সম্পাও আছে। ওরা তিনজন যখন এদিক ওদিক ঘোরাঘুরি করছিল তখন শ্রাবণী বলে, এই ইয়ামিন, সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়ি যাই। হ্যাঁ সাম্বা, এখনই বাড়ি যাব, চলো। এই বলে ওরা সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে যায়। রাতের বেলা সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে বসেছিল। ইয়ামিন সাম্বা তার রুমে বসেছিল। তখন ইয়ামিন সাম্বাকে বলে, ইস সাম্বা, কি সুন্দর হালকা হালকা ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে যদি পিৎজা বা বার্গার হতো, ব্যাপারটা জমেই যেত। হ্যাঁ ইয়ামিন, আমি বুঝতে পারছি, কিন্তু এটা ঢাকা না, এটা গ্রাম। তুমি যখন খুশি তখন সব জিনিস খেতে পারবে না, বুঝছো? ঠিক সেই মুহূর্তে ফয়সাল ঘরের ভিতরে ঢুকে। আর তখন ইয়ামিন ফয়সালকে দেখে বলে, আরে মামা, তুমি কোথায় গেছিলে? তোমাকে ছাড়া এই ঘরটা শূন্য শূন্য লাগছে। আমার এই সাম্বার বাচ্চার সাথে কথা বলতে ভালো লাগে না, তুমি থাকলে আমার খুব ভাল লাগে। আরে ইয়ামিন, তুমি জানো না আমি তোমার জন্য দারুণ একটা খবর নিয়ে আসছি। আরে ধুর মামা, তুমি কি খবর নিয়ে আসছো জানি না, কিন্তু সাথে যদি পিৎজা নিয়ে আসতা তাহলে তুমি আমার গ্রেট মামা হইতা। পিজা খাবা? কয়টা পিজা দরকার তোমার? আনলিমিটেড পিজা খাওয়াবো তোমারে। আমি যে খবর আনছি সেটা শুনলে তো তোমার চোখ মাথায় উঠে যাবে। হইছে, কি খবর আনছো বলো শুনি দেখি। সাম্বা, ইয়ামিন, তোরা কি জানিস আমাদের এই এলাকার নাম গরুর হাট কেন হলো? আরে ধুর, এখানে আগে গরুর হাট বসতো তাই। আরে ধুর, আমি তো মনে করছি পিৎজা না হোক তুমি অন্তত বিরিয়ানি খাওয়ার খবর বলবা, আর তুমি কি না গরুর হাট নিয়ে আইছো। পিৎজা না হোক বিরিয়ানির খবর থাকলে বলো, খুব খিদা লাগছে। উফ ফয়সাল, তোর কথা আমার শুনতে ভালোই লাগে না। আচ্ছা, এটা কথাবার্তা লই আইছো। আজকে কেন জানি আমার দিনটা ভালো লাগতেছে না, ভয় ভয় লাগতেছে। আর বাইরে দেখছোস হুকুম পেঁচা ডাকতেছে। তার উপরে মার কাছে শুনছি এরকম ঠান্ডা আবহাওয়ায় ভূতগুলো নাকি লুডো খেলতে বের হয়। এখন আমার খুব ভয় লাগতেছে, যা তো এখান থেকে। আরে চুপ কর ভিতর টিম। শোন, এই খবরটা আমি এই গ্রামের আমার এক বন্ধুর কাছ থেকে পাইছি। আর এটা 100% সঠিক খবর, কারণ ওর দাদা এখনো জীবিত, 150 বছর বয়স। সেই দাদা বলছে এই খবরটা। আমাদের বাড়ির পেছনের জঙ্গলটা আসলে একটা অভিশপ্ত গোচারণ ভূমি। ওখানে 200 বছর আগে এক জমিদার তার প্রিয় ষাঁড়কে জ্যান্ত কবর দিয়েছিল। সেই ষাঁড় এখন গোভূত হয়ে ঘুরে বেড়ায়। জ্যান্ত খবর? কেন, ষাঁড়টাকে জমিদারের বিস্কুট চুরি করে খেয়েছিল? আরে না, কি বলো আমি, লেখা আছে। আমার ওই দাদা বলেছে অমাবস্যার রাতে যদি কেউ এই জঙ্গলের মাঝখানে ভাঙা গোয়াল ঘরে যায় তাহলে গোভূত তাকে দেখা দেয়। আরে আর শোনো, ওই গোয়াল ঘরে নাকি জমিদারের লুকানো একটা হীরের সিন্ধুক আছে। হিরে? হিরে মানে তো অনেক টাকা, আর অনেক টাকা মানে সারা জীবন আনলিমিটেড পিৎজা আর বার্গার। ওফ, ইয়ামিন তো মালামাল হয়ে যাবে হিরেগুলো পেলে। আরে না না না, আমি যাব না, আমার হিরে চাই না, আমার কাছে আমার জীবনটাই দামি। চুপ থাকো সাম্বার বাচ্চা, এত ভয় পাও কেন? তুমি আমাদের সাথে যাবে, আমরা আজই যাব, হিরে আনবো, বড় লোক হবো। ফয়সাল মামা, টসটা নাও, অভিযানটা শুরু করি, আসো। ওরা তিনজন ঘরে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায়। ওই দিক থেকে ইয়ামিনের বাবার নাক ডাকার শব্দ ঘরের বাইরে থেকে শোনা যাচ্ছে। হাসতে, বাবা যদি জেগে যায় হীরের বদলে পিঠের চামড়া তুলে নিবে। চলো এখনই। এ কথা শেষ করেই তারা তিনজন সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। হালকা মৃদু ঠান্ডা বাতাস বইছে, গাছের পাতাগুলো এমন শব্দ করছে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। শোনো ইয়ামিন, সাম্বা, আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের সোজা উত্তরে যেতে হবে, ওই যে ওই বিশাল জঙ্গলটার দিকে। ওই তোরা শুনছস? আরে সাম্বা, কি শুনবো? কেউ একজন বললো হাম্বা, কিন্তু গলাটা গরুর না, মানুষের মতন। আরে সাম্বা, এটা তোর মনের ভুল। সাম্বা, তুমি তো হাম্বা, তাই হাম্বা হাম্বা ডাক শুনবা, বুঝছো?
এই বলতে বলতে তারা জঙ্গলের গভীরে ঢুকে যায়। চারপাশ অন্ধকার, টর্চের আলোয় অন্ধকার আটকে যাচ্ছে। হঠাৎ ইয়ামিনের পায়ে কিছু একটা আটকে গেল। ওরে বাবারে, সাপ সাপ আমার পাটা গিলে ফেললো। আরে গাধা, ওইটা একটা পুরনো দড়ি। ইয়ামিন তখন দড়িটা হাতে নিল, সাথে সাথে মাটির নিচ থেকে একটা বিশ্রী পচা গন্ধ বের হলো। দূরে কোথাও একটা ভারী লোহার দরজা খোলার শব্দ হলো। ঠিক তখনই সাম্বা ফয়সাল আর ইয়ামিনের পিছনে গিয়ে বলে, তোরা থাক, আমি আর নেই। দরজা খুলে গেছে, জমদূত আসছে। বন্ধটা কিসের? ওটার ডিম আর মোজার বন্ধ মিশালে এমনটা হয় নিশ্চয়ই। সাম্বা, তোমার মুখে থেকে গন্ধ আসতেছে। ইয়ামিন, আমি কিছুক্ষণ আগে দাঁত ব্রাশ করে আসছি, এই গন্ধ সামনে থেকে আসতেছে। আমার মনে হচ্ছে আমরা গোভূতের দরজায় নক করে ফেলেছি। সামনে একটা বিশাল ভাঙাচোরা ঘর দেখা যাচ্ছে। ওটাই সেই অভিশপ্ত গোয়াল ঘর। ভিতরে আলো জ্বলছে। চলো ভিতরে যাই, হিরেটা নিয়েই দৌড় দিব আমরা। তারা ভিতরে ঢুকে পড়লো, আর ভিতরে হাড়গোড় পড়ে আছে। বাড়িটা ভাঙাচোরা, আর বাড়ির অন্ধকারে অদ্ভুত একটা ছায়া দেখা যাচ্ছে। হঠাৎই বাজ পড়লো। আলো ফুটতেই দেখা গেল সেই জিনিসটাকে। তার শরীরটা গরুর মতো, কিন্তু মাথাটা এক বিকট বিশাল একটা ভয়ঙ্কর ষাঁড়ের মতন। চোখ দুটো অনেক ভয়ানক, বড় বড় দাঁতও আছে। নাক দিয়ে তার ধোঁয়া বের হচ্ছে, রেগে ফেপে ফেটে যাচ্ছে। কে রে তোরা, আমার ঘুমের 12টা বাজাতে এসেছিস? সাথে সাথে সাম্বা জ্ঞান হারালো, আর ফয়সালও অনেক ভয় পেতে লাগলো। ইয়ামিন থরথর করে কাঁপছে। আঙ্কেল, আমরা আসলে পথ ভুলে মানে পিকনিক করতে এসেছি। পিকনিক? আমার রাজ্যে পিকনিক? আমি 200 বছর ধরে কিছুই খাইনি। আজ তোমাদের 3জনকে দিয়ে আমি ব্রেকফাস্ট করব। হা 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 হা। দাঁড়ান মিস্টার ভূত, আপনি আমাদের খেতে পারেন না, এটা বেআইনি। বেআইনি? আমি হলাম ভূত, আমার আবার কিসের আইন? তবে এই মোটা ছেলেটাকে ফ্রাই করলে ভালোই চর্বি হবে মনে হচ্ছে। আরে না না, আমার পেটে চর্বি নেই, সব গ্যাস। খেলে আপনার পেট খারাপ হবে, আপনি বিশ্বাস করুন। চুপ, আমার একটা শর্ত আছে। যদি তোরা আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারিস তবে আমি তোদের ছেড়ে দেব, আর না পারলেই কিন্তু খেচাং। আচ্ছা মিস্টার ভূত, আমরা রাজি, আপনি প্রশ্ন করুন। এমন কোন জিনিস যার শিং আছে কিন্তু গুঁতো দেয় না, লেজ আছে কিন্তু মশা তাড়ায় না? আমি জানি, সেটা হচ্ছে মরা গরু। হো হো হো। ভুল, উত্তর হলো গরুর ছবি। তাহলে তোকে দিয়েই ভুরি ভোজটা শুরু করি। আরে আরে আঙ্কেল, দাঁড়ান দাঁড়ান, আমাদের আরেকটা সুযোগ দিন, পরে প্রশ্ন করুন আমাকে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন। আমি যখন জীবিত ছিলাম আমি ঘাস খেতাম, এখন আমি ভূত, এখন আমি কি খাই বলতো? মানুষের ভয়। বাহ, মোটা ছেলে তো বেশ বুদ্ধিমান। ঠিক বলেছিস তুই, আমরা ভূতেরা মানুষের ভয় খেয়েই বেঁচে থাকি। তোরা যত ভয় পাবি আমরা ততই শক্তিশালী হব। ইয়ামিন, ভয় পাস না, ভয় পেলেই ও শক্তিশালী হবে। তুই হাসার চেষ্টা কর। হাসবো? সামনে জমদূত দাঁড়িয়ে আছে, আর আমি কিনা হাসবো? এখানে আমার পেট ভিজে যাচ্ছে, আর ওইখানে তুমি হাসির কথা বলছো। আজকে তোমার জন্য আমাদের এই বিপদ। আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন, তোদের বাবার নাম কি? আরে বাবার নাম কেন? কারণ তোদের খাওয়ার আগে নিমন্ত্রণ পত্রে তোদের বাবার নাম লিখতে হবে যে। হা 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 হা। ঠিক সেই মুহূর্তে ইয়ামিনের বাবা সেখানে চলে আসে, সাথে তার মাও আসে। ইয়ামিন, ফয়সাল, শ্রাবণী, তোরা এখানে কি করছিস? রাত 3টা বাজে। ওদিকে তোদের খুঁজতে খুঁজতে আমি আর তোর মা হয়রান, আর তোরা এই নর্দমার মধ্যে দাঁড়িয়ে আছিস। ইয়ামিনের বাচ্চা, এই যে ঝাড়ু দেখছিস, এইটা দিয়া পিটাইতে পিটাইতে আজকে ঘরে নিয়ে যাবো। তোরে কে কইছে এই রাইতের বেলা বাইরেতে? সেইটার এই খুন্তি দিয়া মারমু। আজকে তোমার মার আসল চেহারা দেখবা, তোমার পিঠের চামড়া আমি উঠাই ফেলমু। কে কে ওখানে? তোরা কি আরো খাবার নিয়ে এসেছিস নাকি? ওই সার মামা, তুই কে রে? তোর মুখটা দেখতে এত বিশ্রী কেন? আবার শিংও লাগাইছস? হ্যালোইন পার্টি হচ্ছে নাকি এখানে? আরে আম্মু, ওই আম্মু, এটা সত্যি সত্যি ভূত, আমাকে খেতে চাচ্ছে।
ভাই আপনি কি যাত্রাপালা দলের লোক নাকি? মেকআপটা তো খুব দারুণ করছেন, কিন্তু বাচ্চাদের ভয় দেখাচ্ছেন কেন? বাচ্চাদের ভয় দেখানো কিন্তু ক্রাইম, জানেন? আমি পুলিশ ডাকবো কিন্তু। পুলিশ? মূর্খ মানব, আমি 200 বছরের পুরনো অভিশপ্ত আত্মা। আমি পুলিশকে চিবিয়ে খাই। কি? পুলিশকে চিবিয়ে খাস? আবার আমার ছেলের দিকে চোখ রাঙাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মা তার হাতের ঝাড়ু দিয়ে গভূতের মাথায় সজোরে মারতে শুরু করলো। গভূতের বাচ্চা, আমার বাচ্চাকে মারবি? আমার বাচ্চাকে শুধু আমিই মারবো। আম্বা, ওরে বাবা রে, আমার মাথা গেল রে। আম্মু, ওর শিংটা ধরে ঝুলে পড়ো। ওরে বাবারে, এই মহিলা তো ডেঞ্জারাস। এখন তো এখানে থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে ভাই, প্লিজ আপনার এই পাগল বউটাকে নিয়ে যান। ভাই বললেন না এই মহিলা যে কি চিজ, এ তো আমি বিয়ার পর থেকেই দেখতেছি। আপনি একটু টের পায়ে দেখেন। বউ আরো মারো, তোমার রাগটা আজকে আসল কাজে লেগেছে। ওরে বাবারে, আমাকে আর মাইরেন না। আপনারা কারা মশাই? ভূতের কি কোনো মান ইজ্জত নাই নাকি? আম্মু, ওই আম্মু, দেখো ও অনেক ভয় পাইতেছে আর ওর শক্তি কমে যাইতেছে। তুমি তোমার ঝাড়ু দিয়ে আরো বাড়ি মারো। আন্টি, মা, আমাকে ছেড়ে দিন। আপনি যা চাবেন আমি তাই দিব। আমাকে অন্তত এই ঝাড়ুর বাড়ি দিয়েন না। এই যে মিস্টার গরু, এখন সত্যি কথা বল, তুই কে? আমি আমি আসলে এই জমিদার বাড়ির একটা ষাঁড় ছিলাম। জমিদারের বাড়িটা আমি পাহারা দিতাম। আমার কোনো দোষ ছাড়াই জমিদার আমাকে জ্যান্ত পুঁতে ফেলে। এরপর থেকেই অভিশপ্ত আত্মা হয়ে আমি এই বাড়িতে ঘোরাফেরা করছি। আর যখন যেই আসে তাকেই আমি ভয় দেখাই। কিন্তু আমি মনের দিক দিয়ে খারাপ না। আজ পর্যন্ত আমি একটা মানুষ তো দূরের কথা, একটা খরগোশও খাইনি। আহারে বেচারা, আম্মু ওকে মেরো না, ও আসলে লোনলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো বাবু, তুমি এই জঙ্গল ছেড়ে চলে যাও। এখানে ফ্ল্যাট বাড়ি হবে। এখানে থাকলে তুমি মিস্ত্রিদের হাতে মার খাবে। কিন্তু আমি যাব কোথায়? আমার যে খিদে পেয়েছে। ইয়ামিন তখন তার পকেট থেকে একটা কলা বের করে দেয়। এই যে মিস্টার গভুত, এই নাও, এই কলাটা খাও। কলাটা একটাই, কিন্তু কিছুটা হলেও তোমার পেট ভরবে। তখন গভূত কলাটা খেয়ে খুশি হয়ে গেল। আহা, কি স্বাদ, অমৃত। তোমরা খুব ভালো, আমি তোমাদের মুক্তি দিলাম। আর শোনো, ওই কোনায় মাটির নিচে একটা কলসি আছে, ওতে হিরে নেই, কিন্তু জমিদার আমলে কিছু সোনার মোহর আছে, ওগুলো নিয়ে যাও। সত্যি মিস্টার গভূত? হ্যাঁ, কিন্তু শর্ত হলো এই মহিলাকে বলবা উনি যেন কোনোদিন আমার সামনে না আসে। ওনার ঝাড়ুর বাড়ি আমার সারা জীবন মনে থাকবে। পরের দিন সকালবেলা ইয়ামিন, ফয়সাল, সাম্বা তাদের বাড়ির উঠানে। আর উঠোনে সেই কলসি ভর্তি কিছু স্বর্ণ মুদ্র। আরে, আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? না রে শ্রাবণী, এই মুদ্রাগুলা সত্যি। কিন্তু একটা সমস্যা আছে। আরে ইয়ামিন, আবার কি সমস্যা? গভুত বলেছিল হিরে দিবে, কিন্তু দিল মোহর। আর মার ঝাড়ুর বাড়ি খেয়ে সেই ভূতটা ভয় পালিয়ে গেল। এখন তো মনে হচ্ছে গভুতের থেকে আমার মাকে দেখলেই ভয় লাগবে। ঠিক তখনই ঘর থেকে ইয়ামিনের মা বলে, ইয়ামিন, পড়তে বসো, না হলে কিন্তু আমার ঝাড়ু নিয়ে আসবো। ঠিক সেই মুহূর্তে বাড়ির পাশে একটা গরুর ডাক শোনা গেল। গরু যখন ডাকছিল তখন ইয়ামিন আর সাম্বা ওরা ভয় পেয়ে যায়। আর ওরা তাকিয়ে দেখে এটা সাধারণ গরু। ইয়ামিন, চলো তাড়াতাড়ি যাই, পড়তে বসো, নাইলে কিন্তু তোমার মা দিব পিটানি। হ্যাঁ সাম্বা, চলো এখনই।